খেয়াল করো আমি চাপের সংজ্ঞা কি লিখছি। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তুমি কোনো বস্তুর উপরে বা কোনো কিছুর উপরে একক ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফল কেন? একক ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল হচ্ছে নিচে, এই জন্য বস্তুর চাপ পড়তেছে ক্ষেত্রফলের উপরে, এবং একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে, এবং সব সময় লম্বভাবে হইতে হবে। চাপ হইতে হইলে সব সময় লম্বভাবে হইতে হবে। যেমন ধরো আমার কলমটা দেখো যে এইভাবে আমি যদি বোর্ডের উপরে ধরি একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে আমি এটাকে চাপ বলতে পারবো। যদি আমি এইভাবে দিই, এটাকে চাপ বলে না, এটাকে চাপ বলে না। আমি যদি একদম একদম হচ্ছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি বোর্ডের উপরে ধরি, মানে আমরা যখন প্যারেক দেয়ালের মধ্যে প্রবেশ করাই, প্যারেক যখন দেয়ালের মধ্যে প্রবেশ করে, তখন আমাদের কি বাঁকা কইরা ধরলে কি প্যারেকটা প্রবেশ করে দেয়ালের মধ্যে? বাঁকা কইরা ধরলে কিন্তু দেয়ালের মধ্যে প্রবেশ করবে না। হ্যাঁ, তো আমাদের প্যারেক কিন্তু প্রবেশ করাইতে হলে দেয়ালের সাথে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদেরকে ধরতে হয়। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদেরকে ধরতে হবে, তাহলে প্যারেক প্রবেশ করবে। এই যে প্যারেকটা যে দেয়ালের মধ্যে প্রবেশ করাচ্ছি, তাহলে এটা কি একটা প্যারেক আমি কি করতেছি যে লম্বভাবে ধরে রাখতেছি, লম্বভাবে ধরে দেন হচ্ছে বল প্রয়োগ করতেছি, তাই না? লম্বভাবে ধরে দেন হচ্ছে যে বল প্রয়োগ করতেছি। তো চাপের সংজ্ঞার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড যখন পরীক্ষায় আসে, বাদ দাও বলেই হচ্ছে যে তোমাদেরকে নাম্বারটা কাটে। তো এটা মাথায় রাখতে হবে, চাপের যখন সংজ্ঞা আসবে তখন এই কথাটা রাখতে হবে যে চাপের যখন সংজ্ঞাটা আসবে তখন এই লম্বভাবে কথাটা অবশ্যই রাখতে হবে। অনেকে লিখে যে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে চাপ বলে। না, একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে চাপ বলে এইটুকু বললে হবে না, অলওয়েজ বলতে হবে লম্বভাবে। চাপ হতে হলে লম্বভাবে প্রয়োগ করতে হবে। ওকে, তার মানে তুমি যেই ক্ষেত্রফলের উপরে চাপ প্রয়োগ করবা, ওই ক্ষেত্রফলের উপরে তোমার বস্তুটা লম্বভাবে থাকতে হবে, তাহলেই সেটার উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। ওকে, দেখো আমি একটা ঘনকাকৃতির বা একটা ইটের বিভিন্ন বিভিন্ন অবস্থান বুঝাইছি। আমি একটা বস্তুর বিভিন্ন অবস্থান বুঝাইছি। তো বিভিন্ন অবস্থান দেখো, ও যখন একটা তল, ইটের তো আমরা জানি ইটের কয়টা তল, ইটের 6টা তল। 6টা তলের মধ্যে হচ্ছে ওর তিনটা তিনটা করে সিমিলার, তাই না? ইটের হচ্ছে 6টা তল, বা ঘনকাকৃতির বস্তুর হচ্ছে 6টা তল। 6টা তলের মধ্যে তিনটা তিনটা করে সিমিলার। এবার দেখো ইটের যেই 6টা তলের মধ্যে তিনটা যে সিমিলার, ওই তিনটার কথাই বলতেছি। তো তিনটা তল তিন রকম। দেখো তিনটা তল তিন রকমের ভিন্ন ভিন্ন চাপ প্রয়োগ করবে। ইটের তিনটা তল তিন রকমের ভিন্ন ভিন্ন চাপ প্রয়োগ করবে, ঠিক আছে? কেন ভিন্ন ভিন্ন চাপ প্রয়োগ করবে? দেখো ইটের যে তিনটা তল, একটা তলের ক্ষেত্রফল তুমি যদি চিন্তা করো, একটা তলের ক্ষেত্রফল তোমাকে যদি আমি চিন্তা করতে বলি যে হ্যাঁ, যেমন আমি যদি বলি যে এটা যেমন চিন্তা করো, যদি এই যে যেমন এটা দিয়ে হয়, তাহলে এটা যদি এইভাবে থাকে, তাহলে তাকে একম, এটা যদি আবার হচ্ছে যে এইভাবে থাকে, তাহলে তার তল হচ্ছে আবার আরেক রকম, ঠিক আছে? এটা যদি আবার এইভাবে থাকে, দেখো এই এরিয়া, এটা হচ্ছে তলের কথা বলতেছি, এটা যদি আবার এইভাবে থাকে তার তল একরকম, আবার এটা যদি এইভাবে থাকে তাহলে তল তার আরেক রকম, তাই না? এই যে দেখো নিচের এটা তলের কথা বলতেছি, তাই না? আমি আবার বলতেছি দেখো তিনটা তল তিন রকম, এটার একটা তল, দেন এটার একটা তল, ঠিক আছে, দেন এটা একটা তল, ঠিক আছে? তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অনুধাবন প্রশ্ন, যে ইটের বিভিন্ন তল ভিন্ন ভিন্ন চাপ প্রয়োগ করে কেন? ইটের বিভিন্ন তল ভিন্ন ভিন্ন চাপ প্রয়োগ করে কেন? হ্যাঁ, অনুধাবন প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, আসেই পরীক্ষায়। এই চ্যাপ্টারের একদম ফেভারিট একটা প্রশ্ন বলা যায়, যে ইটের বিভিন্ন তল ভিন্ন ভিন্ন চাপ প্রয়োগ করে কেন? শুধু যে ইট তা না, যে কোনো ঘনকাকৃতির বস্তু, যেটা ঘনকাকৃতি বলতে বুঝাচ্ছি, ঘনবস্তু বলতেছি আমি। ঘনবস্তু মানে কি? ঘনবস্তু মানে হচ্ছে আমরা জানি যে 3 ডাইমেনশনাল, আর 3 ডাইমেনশনাল মানে হচ্ছে যে যাদের 6টা তল থাকে, একাধিক তল থাকে, তাই না? তো দেখো এবার খেয়াল করে যে ইটের ভিন্ন ভিন্ন তল ভিন্ন ভিন্ন চাপ কেন প্রয়োগ করবে। খেয়াল করো
খেয়াল করো এইখানে যদি তুমি খেয়াল করো যে চাপের সাথে ক্ষেত্রফলের কি সম্পর্ক, ব্যস্ত আনুপাতিক সম্পর্ক। চাপের সাথে ক্ষেত্রফলের ব্যস্ত আনুপাতিক সম্পর্ক। আর আমি যদি এটাকে এভাবে লিখি, চাপের সাথে ক্ষেত্রফলের ব্যস্ত আনুপাতিক সমানুপাতিক, বলের হচ্ছে সমানুপাতিক আর ক্ষেত্রফলের হচ্ছে ব্যস্ত আনুপাতিক সম্পর্ক। দেখো চাপের সাথে বলের হচ্ছে সমানুপাতিক সম্পর্ক আর ক্ষেত্রফলের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা তো বুঝো অ্যাটলিস্ট তোমরা, কারণ তোমরা বড় হয়ে গেছো এখন, কঠিন কঠিন চ্যাপ্টার পড়তেছো। এই যে যেই চ্যাপ্টারটা পড়তেছো এখন, সেই চ্যাপ্টারটা হচ্ছে ইন্টারের সাথে রিলেটেড। হ্যাঁ, ইন্টারেও আছে। তো তোমরা কিন্তু এখন বড় হয়ে গেছো, তো এইগুলো বুঝার উচিত। আচ্ছা, প্রমা আসো নাই? আচ্ছা, প্রমা আসছো। মিফতাহুল জান্নাত, ও আচ্ছা, মাসুকা রেদওয়ান। আচ্ছা, মিফতাহুল জান্নাত কি অর্ক? আচ্ছা, ইমোজি দিয়ে যে, সে কি অদিতি? আচ্ছা, মিফতাহুল জান্নাত তো অর্ক, তুমি তো পরীক্ষা দাও নাই। পরীক্ষাটা তো অ্যাটেন্ড করা উচিত ছিল। অ্যাটলিস্ট প্রশ্নগুলা তো তোমার জানা উচিত ছিল। যারা এক্সাম দাও নাই, অ্যাটলিস্ট প্রশ্নগুলা জানা উচিত ছিল। রিকোয়েস্ট থাকলো গ্রুপে যারা আনসার করছে প্রশ্নগুলা, যেমন তামান্না মুস্তফা, তারপর হচ্ছে আরো কয়েকজন হচ্ছে যে খুব সুন্দর সুন্দর লিখছে, তো তাদের খাতাটা একটু চেক করবে এবং আনসারগুলা লিখে নিবা, অথবা তুমি লিখে ওদের সাথে মিলাবা। ওকে? ফেসবুকে ইঞ্জিনিয়ার রাকিব হোসেন একটা গ্রুপ আছে, কোনো ফ্রেন্ডকে বলো অ্যাড করে দিতে, তাইলেই হবে। কোনো ফ্রেন্ডকে বলো ইনভাইট করতে বা অ্যাড করতে, তাইলেই হবে। আচ্ছা, যারা গ্রুপে অ্যাড হও নাই, যে ফ্রেন্ড গ্রুপে অ্যাড আছে তাদেরকে বলো, তাহলে অ্যাড করে দিবে, ইনভাইট করে দিবে। আর ক্লাস এখন গ্রুপে ইউটিউবে পাবা, যাদের ক্লাস মিস হবে ক্লাস এখন ইউটিউবে পাবা। তুমি গ্রুপে লিংকে ক্লিক করলেই ইউটিউবে সরাসরি চলে যাবে, তখন ওইখান থেকে ক্লাস করতে পারবা। ওকে, তো তবে ইউটিউবে পাবা বলতে এখানে সরাসরি যে বুঝে, এখানে অ্যাটেন্ডেন্স থাকতে হবে, এখানে থাকতে হবে। আবার ইউটিউবে করবে না, তাহলে হবে না, কারণ তা না হলে আমি আমি এখানে দেখব যে কে নাই। আচ্ছা, খেয়াল করো তাহলে কি বলতেছিলাম। চাপের সাথে চাপের সাথে বলের হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, আর চাপের সাথে ক্ষেত্রফলের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। চাপের সাথে বলের হচ্ছে সমানুপাতিক সম্পর্ক আর ক্ষেত্রফলের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো, যে তোমাদেরকে বাংলা বলি, এটা তোমরা লিখে নাও। সেটা হচ্ছে চাপের সাথে যে বলের চাপের সাথে বলের সমানুপাতিক সম্পর্ক মানে কি? চাপের সাথে বলের সমানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে যে তুমি যত বেশি বল প্রয়োগ করবা, তত বেশি চাপ প্রয়োগ হবে। মানে সহজ কথায়, বল যত বেশি হবে চাপ তত বেশি হবে, বল যত কম হবে চাপ তত কম হবে। এই হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। যে মনে করো যে যখন কোনো একটা বস্তুর ক্ষেত্রফল মনে করো স্থির, হ্যাঁ মনে করো ক্ষেত্রফল স্থির, এই ক্ষেত্রে তো ক্ষেত্রফল স্থির, হ্যাঁ, এ হচ্ছে কনস্ট্যান্ট, আর এই ক্ষেত্রে হচ্ছে এফ হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। এই ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফলটা স্থির ধরছি, মনে করো যে ক্ষেত্রফল স্থির ধরছি মানে মনে করো যে একটা কলম, মনে করো এই যে এটা প্যারেক, চিন্তা করো এটা প্যারেককে আমি দেয়ালে প্রবেশ করব, তাহলে এটা কি ক্ষেত্রফলটা স্থির না? তাহলে আমি যত জোরে বল প্রয়োগ করব,
হ্যাঁ, যত জোরে বল প্রয়োগ করব তত বেশি কি হবে, এটার মধ্যে চাপ প্রয়োগ হবে, তাই না? যত বল প্রয়োগ করব তত বেশি কি হবে, চাপ, তত বেশি চাপ প্রয়োগ হবে। এই জন্য বললাম ক্ষেত্রফল স্থির, যখন ক্ষেত্রফলটা কনস্ট্যান্ট, স্থির মানে কনস্ট্যান্ট, তখন বলের সাথে চাপের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তার মানে বল যত বেশি হবে চাপ তত বেশি হবে, বল যত কম হবে চাপ তত কম হবে। ওকে, এবার দেন দেখো এইটার যেই, এটা দিয়ে বিভিন্ন অনুধাবন প্রশ্ন হয়। এই এটা দিয়ে চাপের সাথে ক্ষেত্রফলের, চাপের সাথে ক্ষেত্রফল হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, চাপের সাথে ক্ষেত্রফলের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো চাপের সাথে ক্ষেত্রফল ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি? চাপের সাথে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে, লিখো সবাই, যে ক্ষেত্রফল যত বেশি হবে, ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে, ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে, ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। আমরা জানি যে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে উল্টা সম্পর্ক। সো ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে, ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। আচ্ছা, তাহলে দেখো যেই অনুধাবন প্রশ্নটা তোমাদেরকে লিখতে বলছিলাম, সেটা হচ্ছে একটা ইটের বিভিন্ন তল ভিন্ন ভিন্ন চাপ প্রয়োগ করে কেন। তাহলে এবার তোমাদেরকে ম্যাথমেটিক্যালি আমি একটা প্রুফ করে দেখাই। দেখো খেয়াল করে, যে ভিন্ন ভিন্ন চাপ কেন প্রয়োগ করবে, এটা মুছে ফেললাম। দেখো একটা ইট, তার তিনটা তল মানে ছয়টা তল, কিন্তু ছয়টা তলের মধ্যে হচ্ছে যে তার তিনটা তিনটা সিমিলার, তাহলে তিনটা তলের কথাই আমরা বিবেচনা করতেছি। এবার দেখো, খেয়াল করো, আমরা যদি বলি যে আমরা যদি বল প্রয়োগ করি, ইটটা দিয়ে যে বল প্রয়োগ হচ্ছে সেটা কনস্ট্যান্ট, হ্যাঁ, ইটের যে ওজন বল সেটা তো কনস্ট্যান্ট, তাই না? তো ওজন বল এফটা কনস্ট্যান্ট, তাহলে এফ কনস্ট্যান্ট হলে দেখো খেয়াল করে, P is equals to F by A1, P1, F by A1, F by A2, F by A3। তাহলে তুমি যদি এখানে খেয়াল করো, তোমরা তো এটা স্বাভাবিকভাবে বুঝার কথা, হ্যাঁ, তোমরা যদি না বুঝো তাহলে তোমাদের সামনে একটা মোটা একটা বই নাও, হ্যাঁ, ওই বইটাকে চিন্তা করো, ঘনবস্তু চিন্তা করো। তাহলে দেখো এবার খেয়াল করো যে বইয়ের কোন এরিয়াটা বেশি। আমরা বইটাকে নর্মালি যেভাবে রাখি সেই এরিয়াটা বেশি, হ্যাঁ। আমরা যদি বইটাকে এবার আহ খাড়া অবস্থায় ধরি, এই অবস্থায় ধরি, তাহলে তো তার এরিয়াটা কেমন হবে। আবার আমি যদি বইটাকে এই অবস্থায় ধরি, ঠিক আছে, যেমন এই যে এই অবস্থায় যদি চিন্তা করি, আমি যদি বইটাকে এই অবস্থায় চিন্তা করি, তাহলে বইটা কেমন হবে, এই অবস্থায় যদি চিন্তা করি, এই অবস্থায়, এটার ক্ষেত্রফল, তার মানে এটার ক্ষেত্রফল হচ্ছে কি, এটার ক্ষেত্রফল সবচেয়ে বেশি, এই এরিয়াটার ক্ষেত্রফল সবচেয়ে বেশি, এভাবে। দেন এটার, তাই না? দেন হচ্ছে ও হচ্ছে সবচেয়ে ছোট, এই এরিয়াটা হচ্ছে সবচেয়ে ছোট। দেখো তোমাদেরকে প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি আমি। তো তো তুমি দেখো খেয়াল করো এবার, যে এই এরিয়াটা সবচেয়ে কি বেশি, তারপরে হচ্ছে এরিয়াটা, তারপরে সবচেয়ে ছোট হচ্ছে A2। তাহলে তোমরা কি বলতে পারো এখানে A1 is greater than A3 is greater than A2, এইটা বলা যায়? তোমরা কি বলো, এটা কি বলা যায়? হ্যাঁ, অবশ্যই বলা যায়। তার মানে দেখো, আসলে আমি ওইটাকে A2 ধরা উচিত ছিল, হ্যাঁ, এটাকে তোমরা A2 ধরে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা হবে না। সিরিয়ালটা মেনটেন করি, তাহলে তোমাদের ঝামেলা হবে না। এটাকে আমরা A3, এটাকে আমরা হচ্ছে যে A3 ধরি, A2 ধরি, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যা ছিল তাই থাকুক, নাহলে গোলায় ফেলবা। যা ছিল তাই থাকুক, A2A3 এই ছবিটা আগে আঁকা উচিত ছিল। যাই হোক, যা ছিল তাই থাকুক, কোনো ব্যাপার না। যে বুঝবা সবকিছু দিয়ে বুঝবা আসলে। তাহলে দেখো এবার খেয়াল করো, যা ছিল তাই থাকুক, চেঞ্জ করলাম না আর। তাহলে এবার দেখো আমরা বুঝতে পারতেছি যে একটা ইটের বিভিন্ন তল, বিভিন্ন তলে ভিন্ন ভিন্ন, যেহেতু তার তলটা ভিন্ন, সেহেতু আমরা জানি যে চাপের সাথে ক্ষেত্রফলের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, চাপের সাথে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। সুতরাং যদি তোমার ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে, ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। সুতরাং যেহেতু আমি দেখতে পাচ্ছি যে A1 এরিয়ার ক্ষেত্রফল, তাহলে A1 এরিয়ার ক্ষেত্রফল সবচাইতে বেশি। A1 এরিয়ার ক্ষেত্রফল, এই যে এটা হচ্ছে A1 এরিয়া, এটা হচ্ছে A1 এরিয়া, এবং A1 এরিয়ার ক্ষেত্রফল সবচাইতে বেশি। সুতরাং এইভাবে বই সবচাইতে বেশি, যেহেতু এই অবস্থায় বই হচ্ছে চাপ চাপ প্রয়োগ করবে কম, ঠিক আছে, এই অবস্থায় বই চাপ প্রয়োগ করবে কম। দেন হচ্ছে এটা হচ্ছে আমার A2, এটা আচ্ছা A2 টা এটা বুঝাই, তাহলে এটা হচ্ছে A2। A2 টা দেখো সবচাইতে এরিয়াটা সবচাইতে কম, সবচাইতে ছোট এরিয়া, তার মানে সবচাইতে বেশি চাপ প্রয়োগ করবে এই অবস্থায়, খাড়া অবস্থায়। এই খাড়া অবস্থায় সবচাইতে বেশি চাপ প্রয়োগ করবে। আর এই এরিয়াটা দেখো, এই এরিয়া থেকে হচ্ছে ছোট। সুতরাং আমি বলতে পারতেছি, আমি এখানে বলতে পারতেছি যেহেতু এখানে A1 is greater than A3 is greater than A2, ওকে, সেহেতু আমি এখানে ইকুয়েশন তৈরি করতে পারতেছি, দ্যাট মিন্স সবচেয়ে ছোট এরিয়াটা কি, এটা সবচেয়ে ছোট এরিয়াটা, তাই না? তাহলে P2 P3 P1, তাহলে দেখো এটা সম্পর্ক কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। ক্লিয়ার? P2 হচ্ছে সবচাইতে বড় চাপ, P2 এর মান হবে সবচেয়ে বড়। দেখো P2 ও হবে সবচাইতে বড়। এই যে যেভাবে বুঝাইলাম, এটা কিন্তু আমি ইন্টারের সাথে কানেক্ট করে বুঝাইছি, মানে একটু আপার লেভেলের জিনিসের সাথে কানেক্ট করে বুঝাইছি, যাতে এটা কিন্তু আবার অবজেক্টিভে আসে। বুঝানো এমনি এমনি বুঝাই নাই আবার, হ্যাঁ, এমনি এমনি সময় নষ্ট করি না, এটা কিন্তু আবার অবজেক্টিভে আসে। যদি ইকুয়েশন এমন হয় তাহলে চাপ কেমন হবে, নিচে কোনটি চাপের সমীকরণ হবে। তা ব্যাপারটা এরকম, যদি তোমার এখন যদি তোমার এখন এরকম হইতো A1 A2 A3 হতো, সাপোজ এটার সাথে মিলায় না, তাহলে এটার সাথে মিলায় না, তাহলে তখন কি হইতো, তখন এই যে P3 P2 P1। হ্যাঁ, যদি তোমার মনে করো এরকম হইতো, যদি এরকম হইতো, তাহলে তখন হইতো হচ্ছে যে এই যে উল্টা সম্পর্ক। এই তো, খেয়াল করছো? তার মানে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা বেসিক নিলাম, খুবই ইম্পর্ট্যান্ট একটা বেসিক নিলাম। সে বেসিকটা হচ্ছে যে একটা ঘনবস্তুর বিভিন্ন তল ভিন্ন ভিন্ন চাপ প্রয়োগ করবে। সংক্ষিপ্ত বেসিক হচ্ছে, সামারি হচ্ছে, একটা ঘনবস্তুর ভিন্ন ভিন্ন, ঘনবস্তু বলো বা যেই বস্তুই বলো, একটা বস্তুর যদি একাধিক তল থাকে, তাহলে তার প্রত্যেকটা তল ভিন্ন ভিন্ন চাপ প্রয়োগ করবে, প্রত্যেকটা তল ভিন্ন ভিন্ন চাপ প্রয়োগ করবে। তাহলে এই চাপ প্রয়োগ করবে কেন, ভিন্ন ভিন্ন চাপ প্রয়োগ করবে কেন? কারণ তার চাপ ক্ষেত্রফলের উপরে, চাপ ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, চাপ ক্ষেত্রফলের সাথে ব্যস্ত অনুপাত সম্পর্ক। যার ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে, যার ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। ওকে, আর বলের সাথে তো আমরা দেখতেই পাচ্ছি সমানুপাতিক, যার উপরে তুমি যত বেশি বল প্রয়োগ করবা তত বেশি চাপ হবে, যার উপরে যত কম বল প্রয়োগ করবা তত কম চাপ প্রয়োগ হবে। ব্যাপারটা এটা, ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে, বিন্দুমাত্র কোনো কনফিউশনে সাফার করতেছো?
আরো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো, জলদি জিজ্ঞেস করো, 30 সেকেন্ডের সময় দিলাম। সেম হলে সেম হবে, সেম হলে সেম হবে, ক্ষেত্রফল সেম হলে চাপ সেম হবে। আচ্ছা, বল আর ক্ষেত্রফল দুইটাই সেম হলে নাকি? কি প্রশ্ন করলা? আচ্ছা, তাহলে আমরা আমরা তাহলে নেক্সট এটা দিয়ে আরো কিছু অনুধাবন প্রশ্ন পড়বো, আমরা জানবো। যেমন তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমরা পড়ে ফেলছি, আমি কিন্তু বলতেছি এই প্রশ্ন একাধিকবার পরীক্ষায় আসছে, বিভিন্ন বার টেস্টে, ফাইনালে, যতবার আইডিয়ালে মানে প্রশ্ন করছে এই চ্যাপ্টার থেকে ততবার এই প্রশ্নটা ছিল, মোটামুটি এই প্রশ্নটা ছিল, অথবা এই প্রশ্নের সাথে রিলেটেড সিমিলার প্রশ্ন ছিল। সো এই প্রশ্ন যদি বুঝি তাহলে আমরা বাকি যত প্রশ্ন এখন করব সব প্রশ্ন বুঝা যাব। দেখো, তোমরা লেখো, আমি আর লিখলাম না বোর্ডে, তোমরা এখন লেখো অ্যানাদার প্রশ্নটা লেখো, এটা সিমিলার যে প্রশ্ন, যে যে একটি ভোঁতা ছুরি দিয়ে কাটা কঠিন, কিন্তু ধারালো ছুরি দিয়ে কাটা সহজ কেন? ভোঁতা ছুরি দিয়ে কাটা কঠিন, কিন্তু ধারালো ছুরি দিয়ে কাটা সোজা কেন, সহজ কেন? তারপর ধারালো আলপিন, ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ কেন? তারপর ইটের খোয়ারের উপর দিয়ে ইটের খোয়ার খোয়ার মানে বুঝো, ভাঙা ইট আর কি, মানে এই যে এরকম ইট থাকে না, ভাঙা ভাঙা টুকরা ইটগুলা, ভাঙা ইট, ইটের খোয়ার রাস্তায় ঢালে না, যে ঢালাই করার আগে যে খোয়ার গুলা, ভাঙা ইট যে ঢালে, তো এটাই বলতেছি যে ইটের খোয়ারের উপর দিয়ে হাঁটা কঠিন, কিন্তু মসৃণ রাস্তায় হাঁটা সোজা কেন? তারপর তারপর তোমরা যে হাই হিল জুতা পরো, তোমাদের হিল জুতা নিয়ে একটা কোশ্চেন বানাচ্ছি। দেখো, তোমাদেরকে জ্ঞান দিচ্ছি যে হাই হিল জুতা সব সময় পরবা না আর কি। দেখো, যে বৃষ্টির দিনে হাই হিল জুতা পরা, বা বৃষ্টির দিনে না, ব্যাপারটা আসলে বৃষ্টির দিন বলাটা ভুল হবে। তো মানে হাই হিল জুতা পরা কষ্টসাধ্য কেন? হাই হিল জুতা পরলে কিন্তু কষ্ট হয় অনেক, ঠিক আছে, কিন্তু কেউ সহ্য করতে পারে, কেউ সহ্য করতে পারে না, ব্যাপারটা এরকম। তো হাই হিল জুতা কিন্তু কেন কষ্টসাধ্য আমি বলতেছি, তবে এটাই লিখতে পারো যে হাই হিল জুতা পরলে কষ্টসাধ্য হয় কেন। আচ্ছা, আগের প্রশ্ন ছিল ইটের খোয়ারের উপর দিয়ে হাঁটলে কষ্টসাধ্য হয় কেন, সংক্ষিপ্ত করে রাখো, ইটের খোয়ারের উপর দিয়ে হাঁটলে কষ্ট হয় কেন, ইটের ইটের খোয়ারের উপর দিয়ে হাঁটলে কষ্টসাধ্য কেন, হাঁটা কষ্টসাধ্য কেন, বা হাঁটলে কষ্ট হয় কেন, সংক্ষিপ্ত করেই লেখো। ওকে,
দেন তাহলে হাই হিল জুতা পরলে কষ্ট হয় কেন? কষ্ট হয় কেন? ওকে, আচ্ছা কয়টা প্রশ্ন লিখলাম? চারটা না পাঁচটা? পাঁচটা মেবি। আচ্ছা যাই হোক, এর মধ্যে সীমাবদ্ধ, এগুলা দিয়ে আসে। তারপর আরো প্রশ্ন হয়, এটা সিমিলারলি তুমি যত প্রশ্নই মানে এরকম সিমিলার যত প্রশ্নই দেখবা, ভাববা যে সব আনসার হচ্ছে এটা দিয়ে, পি ইজ ইকুয়ালস টু এফ বাই এ দিয়ে। তাহলে আরেকটা প্রশ্ন তোমরা লিখতে পারো যে এরকম, আম, প্যারেক 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 সহজে দেয়ালে প্রবেশ করে কেন? সহজে দেয়ালে প্রবেশ করানো যায় কেন? হ্যাঁ, হাই হিল জুতা পরে কাদায় হাঁটা যায় না। সেটাই সেটাই করতে চাইছিলাম আসলে। তো মানে ফানি ওয়েতে কোশ্চেন করার দরকার নাই, আমি নর্মালি যেটা বুঝানোর সেটা বুঝাই দিই। হাই হিল জুতা পরে কষ্টসাধ্য হয় কেন? ওকে, তাহলে দেখো এবার খেয়াল করো যে তো আমি যতগুলো প্রশ্ন করলাম, কয়টা প্রশ্ন করলাম অনুধাবন? চারটা কি পাঁচটার মতো, তাই না? যতগুলো প্রশ্ন করলাম, হ্যাঁ, যতগুলো প্রশ্ন করলাম প্রত্যেকটা প্রশ্নের আনসার হচ্ছে একটাই। প্রত্যেকটা প্রশ্নের আনসার তোমরা স্টার্ট করবা কি দিয়ে, আমি তোমাদেরকে স্টার্টিংটা বলে দিই যাতে তোমাদের নাম্বার কাটা না যায়। স্টার্টিংটা বলে দিই, প্রত্যেকটা প্রশ্নের আনসার হচ্ছে p is equals to f by a, অর্থাৎ তারপর লিখবা যে p is equals to একটা ইকুয়েশন দিবা, দিয়ে তারপর লিখবা যে এই তো প্রত্যেকটা প্রশ্নের স্টার্টিং শুরু হবে এটা দিয়ে, প্রত্যেকটা প্রশ্নের আনসার স্টার্টিং হবে এটা দিয়ে। চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, বা ক্ষেত্রফল চাপের ব্যস্তানুপাতিক। আচ্ছা উল্টা লিখে ফেলছি, ক্ষেত্রফল চাপের ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল চাপের ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল চাপের ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে, ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। ওকে, তাহলে এবার দেখো প্রত্যেকটা প্রশ্নের আনসার তুমি তোমার নিজেকেই, প্রত্যেকটা প্রশ্ন তুমি তোমার মাথার মধ্যে নিজেই নাও যে একটা ভোঁতা, এটা হিল জুতা, তোমরা যে পরো হিল জুতা। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা যাই হোক, এই হিল জুতা আমি কাকে গিফট দিতে চাই এখানের? কে নিতে চাও বলো, আমার এই হিল জুতা কে নিতে চাও? আমার এই অঙ্কিত হিল জুতা কে নিতে চাও দেখি, হাত তোলো। আচ্ছা, কেউ নিতে চাও না? আল্লাহ,
ব্রান্ড নাই, এটা হচ্ছে ব্রানলেস। ব্রানলেস হিল। আচ্ছা, যাই হোক, এবার আমার নিজেরই হাসি পাচ্ছে হিল দেখে, পড়াবো কি? আল্লাহ, আচ্ছা একটু সুন্দর করে আঁকি ছবি। আচ্ছা যাই হোক, এবার দেখো যেটা বোঝানো সেটা বুঝাই। সেটা হচ্ছে যে দেখো, এই এরিয়াটা কি, এই হিল জুতার এই এরিয়াটা কি, এরিয়াটা অনেক কম না? এই হিল জুতার এরিয়াটা কি অনেক কম? হ্যাঁ, অনেক কম পেন্সিল শেপের যেটা থাকে। তো এই যে এরিয়াটা যে কম, এই এরিয়া তুমি যখন বল প্রয়োগ করতেছো, বলটা কিন্তু আবার লম্বভাবে প্রয়োগ করতেছো, তোমার যে ওয়েট, বডির যে ওয়েট, সেটা কিন্তু লম্বভাবে প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি দেখো, এবার খেয়াল করো, তোমার বডির যে ওয়েটটা সেটা কিন্তু হিলটার উপরে একদম লম্বভাবে প্রযুক্ত হচ্ছে, এবং লম্বভাবে প্রযুক্ত হলে আমরা জানি সবচাইতে বেশি বল প্রযুক্ত হয়, লম্বভাবে হইলেই সবচাইতে বেশি বল প্রযুক্ত হয়, ঠিক আছে? লম্বভাবে সবচাইতে বেশি প্রেসার ক্রিয়েট হয়। তাহলে লম্বভাবে বল প্রযুক্ত হলে সবচেয়ে বেশি প্রেসার ক্রিয়েট হয়, সবচেয়ে বেশি চাপ প্রয়োগ করা হয়। তাহলে এবার খেয়াল করো, আবার দেখতেছো যে এরিয়াটাও কি, এরিয়াটাও কি, এই যে পেন্সিল শেপটার এরিয়াটাও কি, এরিয়াটাও হচ্ছে কম, তাই না? পেন্সিল শেপের যে এরিয়াটা, এই এরিয়াটাও কি কম। তার মানে দেখো, খেয়াল করো যে হিল জুতা যারা পরে, হিল জুতা যারা পরে, তারা কিন্তু অনেক মানে কষ্ট সহ্য করতে পারে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হিল জুতা যে পরে সে অনেক কষ্ট সহ্য করে, যদিও মুখে না বলুক, তার পায়ে সে ফিল করতেছে, হ্যাঁ, বডিতে সে পায়ের ইয়াতে সে ফিল করে। তো হিল জুতা, এটাও প্রশ্ন হয়, অনুধাবন প্রশ্ন, কেন? দেখো, যখন হাই হিল জুতা পরা হয়, তখন হাই হিল জুতার যেই হিল শেপের যেটা, সেটার অনেক, যেটার জন্য হিল বলা হয়, সেটার ক্ষেত্রফল অনেক কম। আর ক্ষেত্রফল যেহেতু কম, তার ওই এরিয়া দিয়ে তার প্রেসার হবে সবচেয়ে বেশি। আবার হিলের এই অংশের উপরে লম্বভাবে বল প্রযুক্ত হয়। সুতরাং সুতরাং হিল জুতাটা দিয়ে সম্পূর্ণভাবে বেশি বল প্রযুক্ত, বেশি চাপ প্রযুক্ত হয়। ব্যাপারটা হচ্ছে এটা, যে হিল জুতা পরলে, এই জন্যই বললাম। আচ্ছা, এরপরে তাহলে আমরা সামনে আগাচ্ছি, আমাদের অনুধাবন প্রশ্ন আমরা বুঝে ফেলছি। আর ইটের খোয়ার, ইটের খোয়ার তোমরা বুঝো, তুমি যদি একটা ভাঙা ইটের রাস্তার উপর দিয়ে হাঁটো, হ্যাঁ, রাস্তার উপর দিয়ে হাঁটো, দেখবে তোমার অনেক কষ্ট হচ্ছে, বা গাড়ি চললেও অনেক কষ্ট হয়। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে এটাই, যে তুমি যদি ইটের খোয়ারের রাস্তার উপরে, ইটের শেপ গুলা কি থাকে, ইটের ক্ষেত্রফল গুলা কি থাকে, কম থাকে, তাই না? এই জন্য ইটের খোয়ারের উপর দিয়ে হাঁটা কষ্টসাধ্য। তার মানে আমরা তার মানে আমরা যতগুলা এখানে অনুধাবন প্রশ্ন পড়ছি, প্রত্যেকটা অনুধাবনে আমরা হচ্ছে এই লাইনটা রাখবো। এই লাইনটা রেখে বাকি আনসারটা হচ্ছে যে আমরা ওইটার সাথে কানেক্ট করে দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের চাপ বলতে কি বুঝো, সব বুঝে ফেলছি আর কি, চাপের সাথে যা যা কানেক্টেড সব আমরা বুঝে ফেলছি, চাপের সাথে যা যা কানেক্টেড সব আমরা বুঝে ফেলছি। এবার প্রশ্ন অনেকগুলাই পড়ছি, তবুও আমি হচ্ছে যে আহ, এটার সাথে কানেক্টেড যত প্রশ্ন আছে সবই পড়লাম, এটা তাও আমি 2 মার্ক 2 নাম্বার প্রশ্ন দিচ্ছি। দেখো, চাপের একক, চাপের একক, তাহলে চাপের একক দেখো কি হবে, বলের একক কি, নিউটন, ক্ষেত্রফলের একক কি, মিটার স্কয়ার। তাহলে নিউটন মিটার স্কয়ার, যেটাকে আমরা বলতে পারি নিউটন পার মিটার স্কয়ার। তো নিউটন পার মিটার স্কয়ারকে সংক্ষিপ্ত করে বলার জন্য আমরা বলি প্যাসকেল। কি বলি? প্যাসকেল। এই যে আমরা সংক্ষিপ্ত করে
প্যাসকেল বলি, প্যাসকেলের পিএ দিয়ে প্রকাশ করি, দ্যাট মিন্স প্যাসকেল ইজ ইকুয়ালস টু নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে তুমি দেখো পরীক্ষায় যদি তোমার আসে যে 10 প্যাসকেল বলতে কি বুঝো, পরীক্ষায় যদি তোমার আসে যে 10 প্যাসকেল বলতে কি বুঝো, তাহলে কি দিবা? তুমি ভালো করেই জানো যে যখন যখন যে এককগুলো এরকম ডিভাইড করে আসে, যে এককগুলো এরকম ডিভাইড করে আসে, তুমি ভালো করে বুঝো যে কি করতে হয়। যখন আমি 10 প্যাসকেল লিখব, তখন আমি অবশ্যই নিচে সবসময় 1 রাখবো, যেগুলো ডিভাইড করে আসে নিচে সবসময় 1, আর এর পাশে হচ্ছে যে উপরে হচ্ছে যে যেটা থাকবে সেটার মান, দ্যাট মিন্স 10 নিউটন। তার মানে দেখো তুমি কি বলবা এখানে 10 প্যাসকেল বলতে কি বুঝো, তাহলে কি বলবা? তাহলে তুমি বলবা যে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুর উপরে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুর উপর 10 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হওয়াকেই 10 প্যাসকেল বলে। 10 নিউটন বল বা 10 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে তাকে 10 প্যাসকেল বা 10 প্যাসকেল বলা হয়। লম্বভাবে কথাটা কিন্তু থাকতে হবে, যে লম্বভাবে কথাটা মিস করবা তার নাম্বারটা কাটা যাবে। আচ্ছা, নাফিসা তাসনিম কি বলছে? স্যার হিলের আনসারটা একবার বলবেন? আচ্ছা, তুমি হিল নিয়ে আসো এখনো, হিল ফেভারিট না নাফিসা? নেট প্রপ ছিল, আচ্ছা শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হিলের ব্যাপারটা হচ্ছে যে আমরা হিল পরবো কম, হ্যাঁ কেস জুতা পরবো বেশি, এটাই বলছিলাম হিলের ব্যাপারে। হিল পরলে অনেক কষ্ট হয়, হ্যাঁ আমরা সবকিছুর সাথে কেস জুতা পরবো, সবকিছুর সাথে কেস জুতা, বিশেষ করে স্কুলের সাদা কেস পরলে আরো বেশি ভালো। যাই হোক, হিল পরলে অনেক কষ্ট হয় নাফিসা, হিলের হিল পরলে অনেক কষ্ট হয়, এই জন্যই হিলের হচ্ছে হিল হিলের যেই এরিয়াটা সেটা হচ্ছে যে অনেক এরিয়াটা মানে ক্ষেত্রফলটা কম, ক্ষেত্রফলটা কম। আর ক্ষেত্রফল যেহেতু কম, উই উই বস্তুর যে বস্তুর ক্ষেত্রফল কম হবে সে বস্তুর দ্বারা চাপ বেশি হবে। এই জন্য বলছি হিল জুতা পরা কষ্টসাধ্য আর কি, এটাই প্রশ্নটার আনসার ছিল। আর তোমার প্রত্যেকটা যতগুলো অনুধাবন প্রশ্ন লিখছিলাম 5টা বা 6টা, আচ্ছা নিশাত তাসনিম, আচ্ছা নিশাত তাসনিম কি আইডিয়ালের না? ও আল্লাহ, পৃথা অস্থির কথা বলছো, দেয়ার ইজ নো বিউটি উইথাউট পেন। আচ্ছা 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 আচ্ছা, নাফিসা নাই? নাফিসা নাই? আচ্ছা আচ্ছা ওকে। ও নাফিসা তাসনিম, নিশাত তাসনিম, ও আচ্ছা আচ্ছা। মেলায় মেলায় হারিয়ে যাওয়া বোন তোমার, তোমার পরিচিত হয়নি, মেলায় হারিয়ে যাওয়া বোন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে 10 প্যাসকেল তাহলে কি, 10 প্যাসকেল হচ্ছে যে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুর ওপর 10 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে তাকে 10 প্যাসকেল বলে। ওকে, ক্লিয়ার? আচ্ছা,
তো যতগুলা সংখ্যা আসবে এরকম 10 প্যাসকেল হোক বা 100 প্যাসকেল হোক, 100 হইলে এখানে 100 হবে, জাস্ট এখানে 100 হবে, ঠিক আছে? 10 প্যাসকেল হোক, 100 প্যাসকেল হোক, যত প্যাসকেল হোক, এই জায়গাটা চেঞ্জ হবে, ঠিক আছে? মনে থাকবে, এই জায়গাটা চেঞ্জ হবে, নিচের জায়গা কখনো চেঞ্জ হবে না। কারণ আমি একটা জিনিস বারবার বলি, যে সকল একক এরকম ডিভাইড আকারে থাকে, যে সকল একক এরকম ডিভাইড আকারে থাকে, সেই ডিভাইডের নিচেরটা সব সময় 1 হবে, সেই ডিভাইডের নিচেরটা সব সময় 1 হবে, আর ব্যাখ্যা হবে সেগুলোর একটাই, ব্যাখ্যা হবে সেগুলো একটাই। হ্যাঁ, তো এরপরে চাপের মাত্রা প্রতিপাদন করো। চাপের মাত্রা প্রতিপাদন করো। তাহলে চাপ ইজ ইকুয়ালস টু আমরা কি জানি, বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপ ইজ ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল। তাহলে দেখো, বল ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি ভর ইনটু ত্বরণ, আর ক্ষেত্রফল সমান সমান আমরা বলতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটাই বলি, দুইটারই যেহেতু সেম। তাহলে এখানে আমরা আবার ত্বরণ ইজ ইকুয়ালস টু বলতে পারি, ত্বরণ ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি, একেবারে বলে দিই, তোমরা যেহেতু জানো সেহেতু একেবারে আমি লিখে দিতে পারি, ওকে? একেবারে কি লিখতে পারি, একেবারে হচ্ছে যে আমরা যে বেগ বাই সময়, আচ্ছা যাই হোক, অনেকেই বুঝলো না, আচ্ছা ভাঙাই লিখলাম। তো দৈর্ঘ্য আর প্রস্থ সেম রাশি, সেম রাশি যেহেতু, তাহলে আমরা দৈর্ঘ্য স্কয়ার রেখা দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমি একেবারে ডিরেক্ট লিখে ফেলি। ডিরেক্ট কিভাবে লিখবো, ডিরেক্ট হচ্ছে যে আমি এখানে সরণ বাই বেগ ইজ ইকুয়ালস টু কি, আবার সরণ বাই সময়, তাহলে সময় স্কয়ার, তাহলে সেটা কই যাবে, নিচে চলে যাবে, কোথায় যাবে, নিচে চলে যাবে। তাহলে সেটাই আমি বলতেছিলাম যে ডিরেক্ট লিখতেছি সময় স্কয়ার, আর এটা হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার, ওকে? আচ্ছা, সরণ, সরণ আর দৈর্ঘ্য কিন্তু সেম জিনিস, যেহেতু মাত্রা প্রতিপাদন করতে যাব, মাত্রার ক্ষেত্রে সরণ আর দৈর্ঘ্য হচ্ছে সেম জিনিস। সো আমি সরণ না লিখে এখানে দৈর্ঘ্যই লিখি, কারণ আমরা জানি যে সাতটা যে মৌলিক রাশি আছে, সাতটা যে মৌলিক রাশি আছে, সেই সাতটা মৌলিক রাশির মধ্যে আমরা দৈর্ঘ্য পড়ছিলাম, তাই না? তো সরণ আর দৈর্ঘ্য কিন্তু সেম জিনিস। সো তাহলে আমরা এখন এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি, দেখো, এখান থেকে আমি তাহলে লিখতে পারি, বসাইলে, এখান থেকে আমরা বসাইলে ভরের মাত্রা m, দৈর্ঘ্যের মাত্রা l, তারপরে দৈর্ঘ্য মাত্রা l স্কয়ার, দেন সময় হচ্ছে t স্কয়ার। একটু লেখা একটু বাজে হচ্ছে, তাহলে চাপ আমরা লিখতে পারি, এখানে কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে নিচে l থাকে, তাহলে আমরা চাপের মাত্রা বলতে পারি t is equals to ml ml inverse 1 t inverse 2, ওকে? চাপের, এটা পরীক্ষা 2 মার্কের জন্য আসে অনুধাবনে। চাপের মাত্রা প্রতিপাদন করো, চাপের মাত্রা, রাশিমালার মাত্রা প্রতিপাদন করো। আচ্ছা, লেখা শেষ হয়েছে সবার?
আচ্ছা আচ্ছা, তীর চিহ্ন দেওয়া মানে হচ্ছে যার উপরে তীর চিহ্ন দেওয়া হয় সে হচ্ছে ভেক্টর রাশি বোঝায়। হ্যাঁ, যার উপর তীর চিহ্ন দেওয়া হয় সে হচ্ছে ভেক্টর রাশি বোঝানো হয়। আচ্ছা, তোমাদেরকে এত ক্রিটিক্যাল ওয়েতে বুঝাবো না, দরকার নাই এত ক্রিটিক্যাল ওয়েতে বোঝানোর। তোমাদেরকে নরমালি আমি বলি যে চাপ, নরমালি আমি বলি যে চাপ একটা স্কেলার রাশি। কেন চাপ একটা স্কেলার রাশি? কারণ ভেক্টর রাশি আমরা জানি কি, ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি হচ্ছে যে আমরা জানি যে ভেক্টর রাশি হচ্ছে যাকে মান প্রকাশের জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয়। ভেক্টর রাশি হচ্ছে যাকে, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয়। আর স্কেলার রাশি হচ্ছে যাদেরকে শুধু মান দিয়ে প্রকাশ করা যায় তাদেরকে হচ্ছে যে স্কেলার রাশি বলা হয়, দিকের প্রয়োজন হয় না। তার মানে চাপ একটা স্কেলার রাশি। দেখো, চাপকে প্রকাশ করার জন্য আমার স্পেসিফিক কোনো দিক লাগবে না। আমি চাপের সংজ্ঞার মধ্যে স্পেসিফিক একটা মানে কথা বলেই দিছি যে লম্ব হবে। চাপ প্রয়োগ করতে হলে একটা পার্মানেন্ট একটা দিক আমি দেখো বলেই দিছি যে চাপ প্রয়োগ করতে হলে চাপ হবে তখনই যখন লম্বভাবে প্রযুক্ত হবে। ঠিক আছে, লম্বভাবে প্রযুক্ত হবে। তো আমি চাপ প্রয়োগ করব যখন, আমি যখন কোনো কিছু চাপ প্রয়োগ করব, যেমন আমি যদি বলি যে একটা প্যারেক একটা প্যারেক যদি আমি দেয়ালের মধ্যে প্রবেশ করাই, আমাকে কি এরকম বলতে হয় যে দক্ষিণ দিকে প্রবেশ করাও, বা দক্ষিণ দিকে চাপ প্রয়োগ করো, পশ্চিম দিকে চাপ প্রয়োগ করো? ব্যাপারটা কি এরকম? এরকম না। চাপের একটা নির্দিষ্ট এরিয়া কিন্তু হয়ে গেছে। দেখো, চাপ, আমি যদি কলমটা যদি মনে করো প্যারেক, আমি যদি দেয়ালের মধ্যে এখন প্রবেশ করতে চাই তাহলে আমাকে কিন্তু নরমালি হচ্ছে লম্বভাবে ধরতে হবে। সুতরাং তাকে প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন নাই। চাপকে প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন নাই। হ্যাঁ, চাপকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন। দেখো, চাপ বলের উপরে ডিপেন্ড করতেছে। সুতরাং এই জন্যই চাপ একটা স্কেল আছে। যারা ভেক্টর চ্যাপ্টার, সরি ভেক্টর না, এই কি বলে, গতি চ্যাপ্টারটা, হ্যাঁ গতি চ্যাপ্টার, এখানে যারা নতুন আছো, আমার কাছে পড়ো নাই, তাদের কাছে রিকোয়েস্ট যে তারা তোমরা ভালো করে স্কেলার রাশি আর ভেক্টর রাশিটা বুঝে আসবা। ঠিক আছে, একটা হিউজ বেসিক টপিক, ওইটা ভালো করে বাসায় বুঝার চেষ্টা করবা। কোনো না কোনো ভাবে রিডিং পড়ে যেভাবেই হোক মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করবা। তা না হলে কিন্তু রাশির ব্যাপারটা যারা পড়ছো তারা তো অবশ্যই আমার কথার ভ্যালু বুঝতেছো যে আমি কি মিন করতেছি, যে এই দিক অদিক দিয়ে কত টাইপের ডিপ প্রশ্ন করা যায়। যারা পড়ছো তারা তো অবভিয়াসলি বুঝতেছো, আর যারা পড়ো নাই তারা বুঝতেছো না। সো বুঝার জন্য তুমি হচ্ছে বাসায় পুরান বইটা, ফিজিক্সের পুরান বই একটু মনোযোগ দিয়ে পড়বা, পুরান বই কালেক্ট করে মনোযোগ দিয়ে পড়বা। না, লম্বভাবে প্রয়োগ করতে হয়, এটা দিক বলতে হচ্ছে মানে স্পেসিফিক দিক বলতে কিন্তু আসলে বোঝায় যে তোমার একটা নির্দিষ্ট একটা দিক বোঝায়। যেমন নির্দিষ্ট একটা দিক মানে হচ্ছে পূর্ব দিক না পশ্চিম দিক না উত্তর দিক, এরকম দিকের কথাটা আসলে ইন্ডিকেট করা হয়। যেমন আমরা যখন ত্বরণ পড়ছিলাম, ত্বরণের বেলায় বা বেগ পড়ছিলাম, তখন সরণ পড়ছিলাম, বিশেষ করে সরণের বেলায় কি ছিল, একটা স্পেসিফিক একটা দিক হইতে হবে, সরলরৈখিক হইতে হবে। তার মানে কি সরলরৈখিক হইতে হবে মানে কি, তার মানে একটা স্পেসিফিক সোজা পথ। কিন্তু চাপের বেলায় তো তুমি জাস্ট খালি কি করলেই হবে, যে যে বস্তুর উপরে চাপ প্রয়োগ করবা তাকে তুমি লম্বভাবে ধরতে হবে। হ্যাঁ, লম্বভাবে বলতে কিন্তু আসলে এখানে দিকের কথাটা ইন্ডিকেট করা হচ্ছে না। লম্বভাবে হইতে হলে তোমাদের আরেকটা জিনিস বলি নাই, যে চাপের সাথে কিন্তু আরেকটা অপোজিট একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ধাক্কা।
চাপ আর ধাক্কা কিন্তু দুইটা সেম জিনিস না, ঠিক আছে? চাপ ধাক্কা হচ্ছে নর্মালি কি, তুমি মনে করো হুট করে কাউরে বল প্রয়োগ করলা, কোন একটা মানুষের উপরে দেহের উপরে বল প্রয়োগ করলা, তাহলে হচ্ছে যে সেটা হচ্ছে ধাক্কা, যেটা কিনা লম্বভাবে হোক বা লম্বভাবে প্রয়োগ করো নাই। আর যখন সেটা স্পেসিফিক লম্বভাবে প্রয়োগ হবে তখন হবে সেটাকে চাপ। ফিজিক্স কিন্তু সবকিছুর টার্মকে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে ব্যাখ্যা দিছে। সো চাপ, ধাক্কা এগুলো কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, তাহলে আমরা এর পরের টপিকে যাই। তাহলে চাপের টপিক শেষ করলাম। তাহলে এর পরের টপিকে আমরা যাই, সেটা হচ্ছে ঘনত্ব। আচ্ছা, দেখো ঘনত্ব ডেনসিটি, আচ্ছা যে চিহ্নটা ইউজ করছি সেটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড যাকে রো বলা হয়। রো, এটা একটা ল্যাটিন লেটার, ল্যাটিন বর্ণ থেকে আসছে। কারণ ডেনসিটি ডি যদি আগে ডি ইউজ করতো এক সময়, কিন্তু পরে এটাকে চেঞ্জ করে রো দিছে, ল্যাটিন। হ্যাঁ, ল্যাটিন ওয়ার্ড। তো রো, যেটা ছোট হাতের ই এর মতো করে লিখবা, অথবা তোমার বইয়ের মধ্যে বা তুমি অন্যান্য জায়গায় টিচাররা হয়তো বা অনেকেই অনেক ভাবে লিখে, এটা ডিপেন্ড করে, এরকম ভাবে লিখতে পারে, এরকম লেখে, অথবা এই সময় নষ্ট, এরকম এত পেঁচানো, সময় নষ্ট ছাড়া কিছু না। সো সময় নষ্ট না করে এটা আমি ছোট হাতে লিখলেই হবে, একটু বাঁকা করে দিব, মানে পি যেমন আমরা লিখি, পি এর মাথাটা একটু বাঁকা করে দিব আর কি। এই যে পি এর মাথাটা আমরা একটু বাঁকা করে দিব, এই আর কি। তো পি এর মাথাটা বাঁকা করে দিলেই হবে। তাহলে ডেনসিটি, ঘনত্ব, যাকে ল্যাটিন ভাষায় রো বলা হয়, রো, রো বলা হয়, ল্যাটিন ওয়ার্ড রো। তাহলে রো এর ওই ল্যাটিন লেটার, এটা দিয়ে প্রকাশ করা হয়, রো। আচ্ছা, তো আমরা ঘনত্ব বা ডেনসিটি, ঘনত্ব কাকে বলে আমরা জানি। ঘনত্ব হচ্ছে যে দেখো, তোমাকে আমি নর্মালি একটা উদাহরণ দিয়ে, প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝাইয়া দিই। ঘনত্ব জিনিসটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া দিই। সেটা হচ্ছে, একটা গ্লাসের মধ্যে তোমার
একটা গ্লাসের মধ্যে তোমার হচ্ছে যে 1 লিটার মধু আছে, 1 লিটার পানি আছে। তাহলে তোমরা বলো তো কোন গ্লাসের ইয়াটা তোমার কাছে বেশি ঘন মনে হবে? ঘন মনে হবে, আমরা যে বলি ঘন। অবশ্যই তোমরা কি বলবা? মধু। দেখতে অনেক বেশি, বাহির থেকে দেখতে অনেক বেশি ঘন মনে হবে, স্বাভাবিক। তাহলে কেন ঘন মনে হবে কেন, বা মধুর ঘনত্ব বেশি কেন? তো মধুর ঘনত্ব বেশি হওয়ার কারণ কি? কারণ মধুর যে ভিতরে যে উপাদানগুলা, মধুর অভ্যন্তরে যে উপাদান, হ্যাঁ, ইন্টারনাল যেই এলিমেন্টস গুলা, মানে হচ্ছে তোমার মেইন এলিমেন্টসই হচ্ছে চিনি। মধুর অভ্যন্তরে অনেক চিনি থাকে, যার ভর অনেক বেশি। এই জন্যই যে একক আয়তনে কোনো বস্তুর ভরকে ওই বস্তুর উপাদানের ঘনত্ব বলা হয়। এটা কিন্তু তাহলে এই যে মধুর তাহলে ঘনত্ব কেন বলতেছি, কারণ মধুর অভ্যন্তরে যে উপাদানগুলো আছে তার ভর অনেক বেশি। একক আয়তন মানে আয়তন কিন্তু সেম, দেখো মধুর 1 লিটার, পানিও 1 লিটার। সুতরাং মধুর কিন্তু অভ্যন্তরে যে উপাদানগুলা, সেই উপাদানের ভর অনেক বেশি হয়, তার আয়তন হচ্ছে ভর অনেক বেশি হয়, তার ঘনত্ব হচ্ছে অনেক বেশি। এই হচ্ছে ঘনত্ব, যে একক আয়তনে কোনো বস্তুর ভরকে তার ঘনত্ব বলা হয়। সহজ, এটা সহজ, এটা নিয়ে এত বেশি কিছু বলার নাই। তাহলে আমরা এই ঘনত্ব রিলেটেড কিছু অনুধাবন প্রশ্ন আমরা দেখব। যে যেমন একটা অনুধাবন প্রশ্ন আমরা পড়ব, যে ভালো ডিম পানিতে ডুবে যায় কিন্তু পচা ডিম পানিতে ভাসে কেন? বা সহজ করে লেখো, পচা ডিম পানিতে ভাসে কেন? পচা ডিম পানিতে ভাসে কেন? তাহলে পচা ডিম পানিতে ভাসে কেন, তোমরা তাহলে শোনো। পচা ডিম কেন পানিতে ভাসে? যখন ডিম পচে যায় তখন তার অভ্যন্তরে, ভিতরে, হ্যাঁ, ডিমের ভিতরে এক ধরনের গ্যাস জমে, এবং সেই গ্যাসটা হচ্ছে তোমার, জেনে রাখো এটা, সেই গ্যাসটা হচ্ছে তোমার H2S। এই গ্যাসটা হচ্ছে H2S। হাইড্রোজেন সালফাইড, এই গ্যাসটা হচ্ছে H2S, হাইড্রোজেন সালফাইড। তো পচা ডিমের অভ্যন্তরে এই গ্যাসটা জমে। এই গ্যাস জমার কারণে আমরা জানি যে পানির ঘনত্বের তুলনায় গ্যাসের ঘনত্ব অনেক কম। হ্যাঁ, গ্যাসের ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় অনেক কম, যার কারণে যে বস্তুর বা যেই উপাদানের ঘনত্ব যত কম হবে, পানির তুলনায় যত কম হবে, সেটাই পানিতে ভাসবে, সেটাই পানিতে ভাসবে। ঠিক আছে? তাহলে গ্যাসের ঘনত্ব কম হওয়ায় ডিমের অভ্যন্তরে গ্যাস জমে, এবং সেই গ্যাসের ঘনত্ব কম হয়, তা পানিতে, পচা ডিম পানিতে ভাসে। ওকে, তো এটা একটা উদাহরণ দিলাম। অনুধাবন প্রশ্ন বলে তোমাদেরকে একটা উদাহরণ দিলাম গ্যাসের সাথে, মানে আয়তন, ঘনত্বের সাথে কিভাবে সম্পর্কিত আর কি। তো এখন দেখো, খেয়াল করো যে যেমন লোহার টুকরা কি পানিতে ডুবে যায়, তাই না? লোহার টুকরা পানিতে ডুবে যায় কেন? লোহার টুকরা পানিতে ডুবে যাবে ডুবে যাবে এই জন্যই যে লোহার টুকরার ঘনত্ব অনেক বেশি আর পানির ঘনত্ব তার থেকে কম। তাহলে লোহার টুকরা এই জন্য পানিতে ডুবে যায়। যদি আবার মনে করো যে তুমি একটা কাগজ যেমন পানিতে ভেসে থাকে কেন? কারণ কাগজের ঘনত্ব হচ্ছে যে তোমার অনেক কম, মানে তার ভর কম, মেইন কিন্তু ভর কম। তার ভর কম যেহেতু, তার ঘনত্ব অনেক কম, আর যেহেতু তার ঘনত্ব কম, অনেক কম, পানির তুলনায় অনেক কম, সেহেতু হচ্ছে যে এই জন্য সে পানিতে ভাসে। এই হচ্ছে ঘটনাগুলা। তো আমরা এই টাইপের রিলেটেড আমরা আরো অনুধাবন প্রশ্ন পড়ব। তো এইখানে আমি একটা জিনিস বলে নেই, যে তোমাদের বই একটা দেখবা ঘনত্বের টপিকের পাশে একটা ছক আছে। ঘনত্ব টপিকের পাশে একটা ছক আছে, এবং ছকের যতগুলা মান দেওয়া আছে, আমি তো বই ছাড়া পড়াচ্ছি, দাঁড়াও কত নাম্বার পেজ একটু দেখে নিই।
দেখো ঘনত্বের টপিকের পাশেই দেওয়া আছে মেবি। আচ্ছা এই তো পাইছি, দেখো সেটা হচ্ছে 131 পৃষ্ঠায়। 131 পৃষ্ঠায় 131 পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে এই ছকের প্রত্যেকটা মান মুখস্থ করতে হবে। দেখো তবে তবে মানগুলা দেওয়া আছে গ্রাম সিসিতে। আমি তোমাকে এখন কনভার্সন করা শিখাবো। ওকে, খেয়াল করো সবাই। কনভার্ট করা শিখাবো, যদিও ক্লাস টাইম আর হচ্ছে 4 মিনিট আছে, দেখি এই অল্প টাইমে শেখানো যায় কিনা। দেখো এইখানে দেখো ভরের একক কি, কেজি, আর আয়তনের একক মিটার কিউব, তাই না? তাহলে ঘনত্বের একক কি, কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব, তাই না? কেজি। আচ্ছা এটা তাড়াহুড়া করে শিখে বুঝবা না অনেকেই। আজকে আজকে না, নেক্সট ক্লাসে এটা শুরুতেই শিখাবো। নেক্সট ক্লাস অবশ্যই যারা ক্লাসে জয়েন করে না তাদেরকে অবশ্যই জয়েন করতে বলবা। একটা চ্যাপ্টারের শুরুতে যদি না করে তাহলে তো হচ্ছে যে চ্যাপ্টারের মাঝখানে সেটা এসে বুঝবে না। আচ্ছা আজকে এই টপিকে কনভারসেশনটা আজকে শিখাবো না, আজকে আমি এটার সাথে কানেক্ট প্রশ্নগুলো পড়াই দিই। তাহলে এবার দেখো যেটা বলতেছিলাম যে ঘনত্ব। আচ্ছা তাহলে তোমাকে যদি এরকম প্রশ্ন করা হয় যে তামার ঘনত্ব 400 কেজি মিটার কিউব বলতে কি বুঝো? বা লোহার ঘনত্ব বা তামার ঘনত্ব বা লোহার ঘনত্ব। অনেক প্রশ্নই করা যাবে এখান থেকে, ঠিক আছে? যত প্রশ্নই করুক, তামার ঘনত্ব বা লোহার ঘনত্ব বা পানির ঘনত্ব বা কাঠের ঘনত্ব, হ্যাঁ, বা কাচের ঘনত্ব, পারদের ঘনত্ব, যত ঘনত্বই বলুক, সেটার আনসারটা কি দিবা? তাহলে দেখো আনসারটা কি হবে, যে ঘনত্ব আমরা কি বুঝতেছি, যে ঘনত্ব ঘনত্ব ইজ ইকুয়ালস টু কেজি বাই মিটার কিউব, দ্যাট মিন্স কেজি পার মিটার কিউবও বলা যায়। তাহলে দেখো যখন তোমাকে 400 কেজি পার মিটার কিউব বলতেছে, 400 কেজি পার মিটার কিউব বলতেছে, তখন তুমি কি বলবা? এটাও কিন্তু ডিভাইড করে আসছে, তাই না? এই এককটাও কিন্তু ডিভাইড করে আসছে। তাহলে এটা হচ্ছে 1 মিটার কিউব আর এটা হচ্ছে 400। ওকে, তাহলে আমি এখন কি বলতে পারি এখানে? যে 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট তামার 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট তামার ভর হচ্ছে 400 কেজি। 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট তামার ভর 400 কেজি। এই জন্য তামার ঘনত্ব 400 কেজি পার মিটার কিউব। হ্যাঁ, আমরা এই জন্য তো আর দিব না, এই কথাটা তো এইভাবে লিখবো না, সহজ ভাবে বললে এইভাবে লিখবো যে 1 মিটার কিউব আয়তনে তামার ভর 400 কেজি। এটা এইটুকু লিখলেই হবে যে তামার ঘনত্ব 400 কেজি পার মিটার কিউব বলতে বোঝায় 1 মিটার কিউব তামার ভর 400 কেজি। আবার লোহার ঘনত্ব এত বলতে কি বোঝায়? 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট লোহার ভর 7800, যেটা সেটা, হ্যাঁ, এত কেজি। এই তো